হ্যাঁ, তাহলে পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায় তাহলে অ্যাজ আর পুলিশ অফিসার হিসেবে আপনার করণীয় কি? তাহলে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে যে আপনার প্রথমে লিখতে হবে যে পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায় তাহলে প্রথমে কাজ হচ্ছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। আর এই জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার ধারা তো আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি আইনের 154, 155, পুলিশ আইনের 44, পিআরবি 377 বিধি। এখন আপনি প্রথমে সংবাদটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলেন। দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনার এই বিষয়টা জানাইতে হবে। এখন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আপনার ওসি সাহেব যদি বাইরে থাকে তিনাকে জানাইতে পারেন, অথবা পুলিশ সুপারকে জানাইতে পারেন, বা সার্কেলকে, যাকে আপনি জানাবেন। এটার কাজ হচ্ছে দ্বিতীয় অপশনটা, যে পুলিশ সুপারকে জানাইতে হবে। এটা হচ্ছে জানানোর বিষয়টা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 150, পিআরবির 120 বিধি। তাহলে দুইটা কোটেশন আমাদের হয়ে গেছে। তৃতীয় কোটেশনটা লিখবেন যেটা, যে আপনি একটা অপমৃত্যু মামলা রুজু করবেন। এই অপমৃত্যু মামলা রুজু করার দ্বারা হবে ফৌজদারি কার্যবিধি 174, পিআরবি 299 বিধি। এরপরে কার্যক্রম হচ্ছে তৃতীয়, যে আপনি ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে সংবাদ দিবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে পারে। ম্যাজিস্ট্রেটকে আমরা সংবাদ দিব, আমরা আগেও পড়ছি যে পুলিশ আইনের 24, পিআরবি 213 বিধি অনুসারে আমরা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিব। তারপরে আপনার করণীয় হচ্ছে যে লাশ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। লাশের একটা ছবি তুলবেন আপনি, যে থানায় যে অবস্থায় আছে ওই অবস্থায় একটা ছবি তুলবেন। এই ছবি তোলা আমরা জানি যে সেটা হচ্ছে যে পিআরবি 313 বিধি অনুসারে লাশের ছবি তোলা হয়। তারপরে আপনার করণীয় হচ্ছে যে এরপরে ম্যাজিস্ট্রেট আসলে এই লাশের শ্রোতা রিপোর্ট কিন্তু ম্যাজিস্ট্রেট করবে। খুবই গুরুত্বপূর্ণ যে পুলিশ হেফাজতে আসামি যদি কোনো মৃত্যু হয় তাহলে তার শ্রোতা রিপোর্ট করবে কে? ম্যাজিস্ট্রেট। এটার দ্বারা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 176, পিআরবি 302 খ দিতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আপনি 302 ব্যবহার করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট শ্রোতা রিপোর্ট করবে এবং আপনার করণীয় যে ম্যাজিস্ট্রেটের সাথে সকল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় মানে আমরা যা প্রথম পেলাম যে এখন ম্যাজিস্ট্রেট শ্রোতা রিপোর্ট করলাম, আমাদের মনে হয় 4টা কার্যক্রম হয়ে গেছে। 5 নম্বরে যেটা, যে লাশের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙ্গুলের ছাপও আপনি নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে যে এই লাশ ময়না তদন্তের জন্য 2-3 জন কনস্টেবলকে দিয়ে আমরা কোথায় প্রেরণ করব? আমরা মর্গে অর্থাৎ সরকারি হসপিটাল যেটা, সেখানে প্রেরণ করব। এখানে দ্বারা পিআরবি 304 ও 5 বিধি ব্যবহার করতে হবে। তারপরে এই যে লাশের যে আমরা পাঠাই দিলাম কোথায়? আমরা পাঠালাম হচ্ছে সরকারি হসপিটালে। এখন ময়না তদন্ত রিপোর্ট আসলে যেটা নির্ভর করে, যদি এটা হত্যা হয়, হত্যা হলে তাহলে এটা মামলা রুজু হবে হচ্ছে আপনার হেফাজত নিবারণ নির্যাতন আইনের 15 ক্লোজ 2 ধারাটা হবে 15 ক্লোজ 2। আর হচ্ছে যদি এটা হত্যা না হয়, যদি আত্মহত্যা হয়, তাহলে তো আমরা এই যে আত্মহত্যা মামলা 174, পিআরবি 299 বিধি অনুসারে যেটা ব্যবস্থা। এইটুকু হলো মোটামুটি কার্যক্রম। তাহলে আমাদের প্রথম কার্যক্রম হচ্ছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা, দ্বিতীয় কার্যক্রম হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা, তৃতীয় কার্যক্রম হচ্ছে একটা অপমৃত্যু মামলা রুজু করা, চতুর্থ কার্যক্রম হচ্ছে যে লাশ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, পঞ্চম কার্যক্রম হচ্ছে লাশের কি করতে হবে? আপনার একটা ছবি তুলতে হবে। ষষ্ঠ কার্যক্রম ম্যাজিস্ট্রেট এসে লাশের শ্রোতা রিপোর্ট তৈরি করবে। সপ্তম কার্যক্রম আমরা লাশের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ 10 আঙ্গুলের ছাপ নিব। আর অষ্টম কার্যক্রম হচ্ছে লাশকে আমরা কোথায় প্রেরণ করব? লাশকে আমরা মর্গে প্রেরণ করব। আর দশম কার্যক্রম হচ্ছে যে রিপোর্ট আসবে সেটার উপর ভিত্তি করে আমরা, যদি হত্যা হয় তাহলে হেফাজত নিবারণ আইনের 15 ক্লোজ 2 দ্বারায় মামলা রুজু হবে। আর যদি এটা হত্যা না হয় তাহলে অপমৃত্যু মামলা যেটা রুজু সেটা হবে। আর লাশে যদি আত্মীয় স্বজন পাওয়া যায় তাহলে তাকে বুঝিয়ে দিবেন। আর যদি না পাওয়া যায় তাহলে এই যে পিআরবি 310 বিধি অনুসারে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ দাফন কাফনের ব্যবস্থা করবেন।
এই ছিল হচ্ছে আমাদের পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মৃত্যু ঘটে তাহলে করণীয় বা তার শ্রোতাল রিপোর্ট যাবতীয় যা কিছু এটা এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে এখানে যদি আসে যে পুলিশ হেফাজতে আসামি মৃত্যু ঘটলে পুলিশ অফিসারের করণীয় কী, বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা করণীয় কী, বা আপনি ডিউটি অফিসার হিসেবে এসআই হিসেবে আপনার করণীয় কী, বা কেউ যদি সাব ইন্সপেক্টর পরীক্ষা থাকেন তাহলে তার করণীয় কী, এই সবার ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতি। এটা বিশেষ করে মেনহাজ আপনার জন্য 100% এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন ভাই। এখানে হচ্ছে যে যদি আত্মহত্যা হয় তাহলে আমরা অপমৃত্যুর মামলা যদি হত্যা বোঝা যায় তাহলে হত্যার মামলা রুজু হবে। যদি স্বাভাবিকভাবে মারা যায় তাহলে কি হবে স্যার? স্বাভাবিকভাবে মারা গেলেই তো সেটা এই যে অপমৃত্যু। অপমৃত্যু এখানে মামলা দুইটাই, যাই হোক সেটা একটা অপমৃত্যু আর নাহলে একটা আছে হত্যা, দুইটা। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আর যদি আপনি যদি আপনার কনফিউশন মনে হয় তাহলে আপনি ওখানে লাস্টের কলমটা লিখবেন কি জানেন, যে ওই যে মেডিকেল অর্থাৎ 306 যে ময়না তদন্তের উপর রিপোর্টের ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যদি আপনার কনফিউশন মনে হয়। বুঝছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার? এখন আমরা আর একটা প্রশ্ন আমাদের সবার ক্ষেত্রে, এটা বিগত সালগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনইআর কি আর এনইআর কখন দাখিল করা হয় বা এনইআরে কি কি প্রতিবেদন দেওয়া হয়। এই এনইআরটা সম্পর্কে আমি প্রশ্ন দেয়নি, যার কারণে এটা বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। এনইআরটা হচ্ছে ইংলিশে বলে নন এক্সিকিউট রিপোর্ট, অর্থাৎ এই এনইআরটা যখন মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা যাকে আসামি করা হয়েছে সেই ব্যক্তি দীর্ঘদিন পলাতক রয়েছে, তখন আদালত কর্তৃক তাকে গ্রেপ্তারি করার জন্য একটা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। তখন এই গ্রেপ্তারি পরোয়ানা একজন পুলিশ অফিসারের নিকট ইন্ডোজ করা হয় বা হস্তান্তর করা হয়। এই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার কার্য করার জন্য তিনি যথাযথ চেষ্টা করেন। এখন যদি এই ব্যক্তিকে কোনোভাবেই যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে আপনার এখানে যে কথা বলা আছে বা এই ব্যক্তি ওই পুলিশ অফিসার জানতে পারলো যে সে বিদেশ চলে গেছে, আর তখন এই পুলিশ অফিসার অর্থাৎ যার নামে এই যে গ্রেপ্তারি পরোয়ানা ইন্ডোজ করা হয়েছে তিনি একটা আদালতে এই সম্পর্কে একটা প্রতিবেদন দিবেন। এই প্রতিবেদনটাকেই কিন্তু এনইআর বলা হয়। অর্থাৎ যে মামলার অর্থাৎ যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তাকে দীর্ঘদিন আপনি খোঁজ খবর করার পরে জানা গেল যে সে হয়তো মারা গেছে অথবা সে বিদেশ চলে গেছে বা তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, সেই সম্পর্কে এই যে আপনার গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার আদালতে যে রিপোর্ট দাখিল করবেন সেই রিপোর্টটাকেই কিন্তু এনইআর বলা হয়। আপনারা কি বুঝতে পারছেন যে এনইআরটা কাকে বলে? অর্থাৎ যে অফিসারের নামে এই যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই অফিসার এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য যথাযথ চেষ্টা করার পরেও এই আসামিকে গ্রেপ্তার করতে পারেন নাই। তার কারণ হচ্ছে যে এই আসামি হয়তো বিদেশ আছে বা মারা গেছে বা এমন অবস্থা পলাতক আছে যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তখন পুলিশ অফিসার এই সম্পর্কে আদালতে একটা রিপোর্ট দাখিল করবে, আর এই রিপোর্টটাকেই এনইআর বলে। আর এটা হচ্ছে পিআরবি 323 বিধি। এনইআর কত? পিআরবি 323 বিধি। আর এর পাশাপাশি আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 75 ক্লোজ 2 ধারাটা ব্যবহার করতে পারবেন। তাহলে এনইআর কাকে বলে আমরা কি পারবো? আমাকে কিন্তু আপনাদের এখন আর ওই সময় নাই যে কানে শুনে যাইতে হবে, আপনাদের আমার সাথে সহযোগিতা করতে হবে। হ্যাঁ স্যার আমরা পারবো বা আমরা বুঝতে পারিনি, বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আর বা যদি কেউ পারেন তাহলে বলেন যে এনইআরটা কি।
কিছু বলেন। তাহলে এনিয়ারটা হচ্ছে যে যে অফিসারের নামে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য নির্দেশ দিচ্ছে, সেই অফিসার গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে তামিল করতে ব্যর্থ হয়েছে, যাকে বলে যে তিনি এই আসামিকে গ্রেপ্তার করতে পারেন নাই। কি কারণে পারেন নাই? আসামি হয়তো বিদেশ আছে, বা আসামি মারা গেছে, বা আসামিকে তার এখতিয়ারধীন এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সম্পর্কে তিনি আদালতে একটা প্রতিবেদন দাখিল করবেন, আর এই প্রতিবেদনটাকেই এনিয়ার বলা হয়। এটা পিআরবি 323 হলো মূল ধারা, মানে মূল বিধিটা। আর এর পাশাপাশি আমরা আরেকটু গুড় দেওয়ার জন্য সেটাকে বলা হয় যে ফৌজদারি কার্যবিধি আইনের 75(2) উপধারা ব্যবহার করা যাবে। এই 75(2) উপধারা আরও একটা কথা বলা আছে, যেহেতু এখানে চলে আসছে যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। এই 75(2)তে বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তো এই প্রশ্নটাও অনেক সময় হয়ে থাকে যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 75(2) উপধারায় জানতে পারলাম যে আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এবং আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা কি থাকবে? বলবৎ থাকবে। আর এনিয়ারটা তো আমরা বুঝলাম। আর এনিয়ারের ওই যে কি কি বিষয় উল্লেখ থাকবে এনিয়ারে, ওই যে আপনার থাকবে আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে, মামলা নাম্বার থাকবে, ধারা থাকবে, তামিলকারী অফিসারের নাম থাকবে, তারপরে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাদীর নাম থাকবে, বিস্তারিত। অর্থাৎ একটা গ্রেপ্তারি পরোয়ানা যে বিষয়গুলো থাকবে এনিয়ারেও মূল বডিতে এই বিষয়গুলো উল্লেখ করে কি কি কারণে পারেনি সেই বিষয়গুলো উল্লেখ করে আদালতে ফেরত দিতে হবে। এটা ছিল টোটালি এনিয়ারের মূল বিষয়টা। তাহলে আমরা এনিয়ার অথবা এই যে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবদ্ধ থাকবে এই বিষয়টা মোটামুটি আমরা পারবো মনে হয়। আর একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এফএম, মেমো অফ এভিডেন্স, যেটাকে বলা হয় পিআরবি 445। আমি যে 101টা যে প্রশ্ন দিয়েছি সেগুলো তো আপনারা ধারা সহকারে পাইছেন, ওখানে মোটামুটি আপনারা জানতে পারছেন। এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো আমি দিনে দিলে যদি 200 বা 150 হয়ে গেল তাহলে সবাই মনে করবে যে স্যার কি শর্ট সাজেশন দিল। এখানে যদি 300-400 যদি আমার পড়া লাগে তাহলে তো গাইড বই পড়াই ভালো। তাহলে এই যে আপনার এফএমটা কয়েকবার আসছে, এফএমটা কি? অর্থাৎ মেমো অফ এভিডেন্স, যেটাকে বলা হয় যে এখানে আপনার মামলার বিচার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে কোর্ট অফিসার মামলার বিচারের যে রায়ের যে কপিটা, অর্থাৎ মামলার বিচার যে বিষয়গুলো হয়েছে, অর্থাৎ আসামিকে খালাস দিছে কিনা বা আসামি সম্পর্কে কি হয়েছে সেই বিষয় সম্পর্কে একটা প্রতিবেদন পুলিশ সুপার বরাবর অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপি হিসেবে প্রেরণ করবেন। এটাকেই আপনার এফএম বলা হয়। এটা পিআরবি 445। আর এই এফএমটা থানায় আসার পরে এটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, খতিয়ান রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তারপরে এই যে এফএম, তারপরে কেস ডায়েরি, চার্জশিট, তারপরে এজাহার মামলার ডকেটের সাথে সংযুক্ত থাকবে। তারপরে এই এফএম সম্পর্কে যদি পুলিশ সুপারের কোনো নির্দেশনা থাকে তাহলে সেই বিষয়টাও অবগত করতে হবে। এই হলো এফএম পাওয়ার পরে মোটামুটি কার্যক্রম। অর্থাৎ এই এফএমটা আসার পরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন এএসআই নামে ইন্ডোজ করে, সে আবার এটাকে কি করেন, এই যে থানার যে রেজিস্ট্রি বিসিএনবিটি, তারপরে আপনার 3টা রেজিস্টার, অর্থাৎ জেনারেল ডায়েরিতে, বিসিএনবিতে, আর হচ্ছে আপনার খতিয়ান রেজিস্টারে এই জায়গায় লিপিবদ্ধ করতে হয়। তারপর মামলার ডকেটের সাথে এটা সংযুক্ত করতে হয়। এই হলো আপনার এফএম পাওয়ার পরে করণীয়। আর এফএমটা আসে যে
কোর্ট থেকে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে সেই সম্পর্কে একটা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সুপার বরাবর দিয়ে থাকে, সেটাকেই বলা হয় এফএম। এফএমটাও অনেক সময় একটা শর্ট প্রশ্ন হিসেবে আসে, এনইআরটা অনেক সময় শর্ট প্রশ্ন হিসেবে আসে। তারপর আদালতে আপনার গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবদ্ধ থাকবে, এই বিষয়টা একটা শর্ট প্রশ্ন হিসেবে এসে থাকে। আর আমরা জব্দ তালিকা আর এটা মিনাজের জন্য একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ব্রিফ। আপনি এই ব্রিফটা একটু দেখেন, যেটা পিআরবি 444। ব্রিফ কাকে বলে, ব্রিফ কয় কপি হয়, তারপর ব্রিফ কখন ইস্যু করা হয়, তারপরে ব্রিফের যে কার্যক্রমটা, অর্থাৎ ব্রিফ আসার পরে এজাহার মামলা তদন্তকারী অফিসার হিসেবে আপনার কি কি বিষয় সংশোধন করে আবার সম্পূরক চার্জশিট দিতে হবে, এটা পিআরবি 444 বিধিতে দেওয়া আছে, একটু দেখবেন। আর যদি না বোঝেন তাহলে আমাকে বলেন, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করব। এটা আপনাদের জন্য ব্রিফটা আসে না, এজন্য সবার সাথে আমি এই বিষয়টা আলোচনা করলাম না। আমরা একটা জব্দ তালিকা, হ্যাঁ রিসিভ করছে স্যার। আচ্ছা, আবার আপনার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কেস ডায়েরিটা। এটা আমি কালকে কেস ডায়েরিটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা জব্দ তালিকা থেকে প্রশ্ন হতে পারে। জব্দ তালিকা তো আমরা জানি যে পাঁচটা পার্ট আছে। বিশেষ করে আমি এটা বারবার রিপিট করতেছি, কারণ এই প্রশ্নগুলো হয় যে আপনাকে দিল যে আপনি একজন টল ডিউটিতে এসআই হিসেবে নিয়োজিত আছেন, আপনি একটা গাড়ি চেক করলেন, গাড়ি চেক করা অবস্থায় আপনি কিছু মাদক পাইলেন, এই মাদক কিভাবে আপনি জব্দ তালিকা তৈরি করবেন, সেই বিষয়ে আপনার এজাহার পুলিশের হিসেবে করণীয় কি সেটা লেখেন। মানে এখানে আপনার মূল ফাংশনটা হচ্ছে জব্দ তালিকা। এখন এই জব্দ তালিকার আমাদের মূল বিষয়টা আছে, পাঁচটা পার্ট আছে। এই পাঁচটা পার্টকে আপনাকে ধরে রাখতে হবে। যে একটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার সূত্রটা থাকবে। এখন যদি মামলা সংক্রান্ত কোনো কিছু দেওয়া হয় তাহলে মামলা নাম্বার, আর যদি মামলা সংক্রান্ত না হয় তাহলে আপনাকে লিখতে হবে যে জিডি নাম্বার দিয়ে। যে প্রথম লিখলেন যে সূত্র পল্টন থানা, জিডি নাম্বার এত, তারিখ এত। এবার 1 নম্বরে লিখলেন জব্দ করার তারিখ ও সময়। এখন কয় তারিখে, মনে করেন যে আজকের তারিখ 1/10/2025 আর সময় হচ্ছে 10টা 20। এলো প্রথম কোটেশনটা। দ্বিতীয় কোটেশন লিখলেন জব্দ করার স্থান, আপনি কোথায় থেকে জব্দ করতেছেন। এখন আপনি যদি লেখেন যে এটা পুলিশ হেডকোয়ার্টারের সামনে হইতে, স্থান পুলিশ হেডকোয়ার্টারের সামনে ঢাকা, ডিএমপি ঢাকা বা লিখলেন এটা। তারপরে 3 নম্বর কোটেশন হচ্ছে আপনার সাক্ষীদের নাম ঠিকানা, অর্থাৎ যে সাক্ষীদের আপনি ডাকছেন তাদের 2 জন, কম করে হলে 2 থেকে 3 জন সাক্ষী নিতে হবে। 2 জন হলে সব বেটার, আর 3 জন হলে তো আরও বেটার। তা 2 জন সাক্ষীর নাম, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা লিখবেন, এটা হচ্ছে তৃতীয় পার্ট। চতুর্থ পার্টের হচ্ছে মালামালের বিবরণী। এখন আপনি কি কি মালামাল পাইছেন তার কিন্তু পুঙ্খানো বিবরণী এখানে লিখতে হবে। যদি মাদক পান তাহলে পুরো মাদকের নামটা লিখবেন, যে হিরোইন, তারপরে লিখবেন কত গ্রাম এটা, কি অবস্থায় পাইলেন, পলিথিনে পেঁচানো এটা, তারপর আনুমানিক সব কিছু। কিন্তু যে বিশেষ করে কতটুকু, এটা আনুমানিক শব্দটা ব্যবহার করবেন, যে আনুমানিক 50 গ্রাম বা 200 গ্রাম এরকম, এইভাবে। তারপর মালামালের বিবরণীটা লিখলেন। তারপরে এটা গেল 4 নম্বর কোটেশন। 5 নম্বর কোটেশনে হচ্ছে আপনার সাক্ষীদের স্বাক্ষর থাকবে। আর লাস্ট কোটেশনে আপনার কি থাকবে, যে আপনার যে লিপিবদ্ধকারী অফিসারের পূর্ণাঙ্গ, তার নাম থাকবে, বিপি নাম্বার থাকবে, থানার নাম থাকবে, জেলার নাম থাকবে, সব কিছু উল্লেখ থাকবে। এটা হচ্ছে একটা জব্দ তালিকা তৈরি করার মোটামুটি একটা বিষয়। তাহলে এখন আপনাকে জব্দ তালিকা যে কোনোভাবে আসতে পারে, যে জব্দ তালিকা কাকে বলে। তাহলে আপনি কাকে বললে, আর এর ধারাটা আমি আপনাদেরকে দিই। জব্দ তালিকার ধারা হবে 103(2) ফৌজদারি কার্যবিধি আইনের 103(2), পিআরবি 280, তার সাথে আপনারা 465 লাগাইতে পারেন যদি আপনাদের মন চায়, আর যদি না হয় তাহলে দরকার নাই। এখন তাহলে আমরা জব্দ তালিকা, এখন যদি আপনাকে বলে যে আপনি টল ডিউটিতে থাকা অবস্থায় একটা রিভলভার পালেন, সেটা করণীয় কি, সেটারও কিন্তু আপনারা জব্দ তালিকা তৈরি করতে হবে এই পদ্ধতিতে, বা একটা নমুনা জব্দ তালিকা তৈরি করেন। বা আপনাকে দিল যে আপনি
একটা কাল্পনিক জব্দ তালিকা তৈরি করেন, সেম একই কথা। অর্থাৎ জব্দ তালিকার মূলত বিষয় এটা। আর এখন যদি আপনাকে আসে যে জব্দ তালিকা কাকে বলে, যে আপনি এটা লিখবেন যে কোনো অপহৃত মাল অর্থাৎ চুরাই মাল অথবা সন্দেহজনক মাল অথবা বেয়ারিশ মাল উদ্ধার করার পরে বিপি ফর্ম নাম্বার 44 বাংলাদেশ ফর্ম নাম্বার 5276 ফর্মে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে জব্দ তালিকা বলে। এইটুকুই, আর কিছু না। আর এটা হলো সংজ্ঞা, এটা আছে জব্দ তালিকার নিয়ম। আর অনেক ক্ষেত্রে আসে যে জব্দ তালিকার আইনগত ভিত্তি কি, মানে এই আইনগত ভিত্তিটা হচ্ছে যে আপনি জব্দ তালিকা তৈরি করলেন, এর আসলে উদ্দেশ্যটা কি। এই জব্দ তালিকা তৈরি করার উদ্দেশ্য আছে যে কি মালামাল পাওয়া গেছে তার সঠিক তথ্যটা নির্ণয় করা যায়, তারপরে বিচার কার্যক্রম এটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে, প্রকৃত যে কি ঘটনা ঘটছিল তার কি কি জিনিস উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এই যে তথ্যগুলো আপনি পাইলেন, এটাই হচ্ছে আইনগত ভিত্তি। বিষয়টা কি বুঝতে পারছেন ভাই? একটু সারা শব্দ দিতে হবে, কমেন্ট করতে হবে যদি কিছু না বোঝেন। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জব্দ তালিকা নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তা আমরা কি পারবো? ইনশাল্লাহ। তাহলে আমাদের জব্দ তালিকা, পুলিশ হেফাজতে মৃত, এনআর, তারপরে আরেকটা পড়াইলাম কি এফএম, এইগুলো আসলে মোটামুটি আমরা অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। এবার আপনাদের আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে তল্লাশি। এই তল্লাশির থেকে আমাদের প্রশ্ন হয় যে তল্লাশি কাকে বলে। এই তল্লাশির সংজ্ঞাটা আমরা ব্যবহার করব পিআরবি 280 বিধি আছে তল্লাশির সংজ্ঞা। আর যখন আসে তল্লাশি পরোয়ানা কাকে বলে, সেক্ষেত্রে আমরা দিব 96 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের, তারপরে আমরা দিব 98 ধারা, 99 ক ও 100 ধারা। এই ধারা মোতাবেক আদালত কর্তৃক যে পরোয়ানা ইস্যু করা হয় তাকেই কিন্তু তল্লাশি পরোয়ানা বলে। এখন আপনাকে যদি আসে, আমি একটা প্রশ্ন আবার নতুন তৈরি করছি যে তল্লাশি কর্মকাণ্ড পরিচালনার পূর্ববর্তী এবং চলাকালীন ও পরবর্তী সময়ে পুলিশ অফিসার কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবে। বিষয়টা আবার একটু নেন যে তল্লাশি কার্যক্রম পরিচালনার পূর্বে, তারপরে চলাকালে এবং পরে পুলিশ অফিসার কি কি ব্যবস্থাগুলো নিতে পারে। এই আপনি যদি এই যে আমার এই কথাটুকু যদি বোঝেন, তাহলে যত ধরনের তল্লাশি সংক্রান্ত প্রশ্ন আসবে আপনি প্রত্যেকটা প্রশ্ন জবাব সঠিকভাবে দিতে পারবেন। শুধু এই একটা বিষয় আপনাকে জানতে হবে যে তল্লাশির কার্যক্রম, অর্থাৎ এই যে তল্লাশি করার পূর্বে আপনার করণীয় কি, তল্লাশির সময় আপনার করণীয় কি, তল্লাশির শেষে আপনার করণীয় কি। এভাবেও আসতে পারে, আবার আসতে পারে যে একটা গৃহ তল্লাশি পূর্বে সময় পরে আপনার করণীয় কি। আবার আসতে পারে যে অনুসন্ধান কি, অনুসন্ধানে পূর্বে সময় পরে করণীয় কি। আবার আসতে পারে যে আপনি পুলিশ অফিসার হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলেন করিম মিয়ার বাড়িতে কিছু অবৈধ মাদক আছে, এই মাদক উদ্ধারের ক্ষেত্রে আপনি কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অর্থাৎ আপনাকে তল্লাশি বা আপনাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে আপনি এসআই হিসেবে রহিম মিয়ার বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আছেন। রহিম মিয়া আপনার বিরুদ্ধে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এজাহার পুলিশ সুপারের নিকট আপনার বিরুদ্ধে কমপ্লেন করলো যে আপনি আপনার তল্লাশি কার্যক্রম বৈধভাবে করেননি। সেক্ষেত্রে আপনি কিভাবে এই বৈধতা প্রমাণ করবেন। অর্থাৎ এই তল্লাশির যাবতীয় যা কিছুই আসে সূত্র কিন্তু একটা। যেমন আমরা অঙ্কে পড়ছি না, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ঠিক সেম আমাদের এই তল্লাশি যদি আপনি পদ্ধতিটা জানতে পারেন, তাহলে যত ধরনের প্রশ্ন যেভাবেই আসুক আপনি একই সূত্রে গাঁথা।
তাহলে আমাদের এই যে তল্লাশি, মনে করেন কথার কথা আপনি একটা অস্ত্র তল্লাশির সন্ধান পাইলেন যে অস্ত্র কিভাবে তল্লাশি করবেন, ঠিক সেম একই পদ্ধতি। আপনার প্রথম কার্যক্রম হবে যে ওই বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা। দ্বিতীয় কার্যক্রম হবে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা। তৃতীয় কার্যক্রম হবে যে আপনার যদি পরোয়ানা নিয়ে করতে হয় তাহলে পরোয়ানা নিতে হবে। আর পরোয়ানা ব্যতীত যদি করেন তাহলে ফৌজদারি কার্যবিধি 165 166 বিধান অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে। এখন আপনার কার্যক্রম হচ্ছে যে আপনি যেখানে সংবাদ পেলেন সেই জায়গার উদ্দেশ্যে আপনার রওনা হতে হবে। এখন সেখানে যেয়ে এই যে পদ্ধতি একটা, যে আপনার যাওয়ার আগের কার্যক্রম হচ্ছে আপনার পরোয়ানা নিতে হবে। যাওয়ার পরে আপনার ওখানে সশস্ত্র পুলিশ দিয়ে আপনি ওই জায়গাটাকে ঘেরাও করতে হবে। তারপর 2-3 জন সাক্ষীদের ডাকতে হবে। তারপর তল্লাশিটা দিনের বেলা করতে বলে সবচেয়ে উত্তম হবে। তারপরে পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে। তারপর সাক্ষীদের দিয়ে নিজের দেহ তল্লাশি করাইতে হবে। বাড়ির মালিকের সামনে সাক্ষীদেরও দেহ তল্লাশি করাইতে হবে। বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। এই কার্যক্রমটা আছে আমাদের ফার্স্ট, অর্থাৎ তল্লাশি পূর্বে আমরা এই কার্যক্রমটা করব। সেকেন্ড কার্যক্রম আছে তল্লাশি চলাকালে আমাদের কার্যক্রম, যে আমরা যদি পরোয়ানা নিয়ে আসি, এই পরোয়ানায় যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেই বিষয়গুলো, অর্থাৎ যেখানে আপনি তল্লাশি পরোয়ানা পাইছেন ওই স্থানটাই আপনাকে তল্লাশি করতে হবে। তারপরে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তল্লাশি করাইতে হবে বা তার প্রতিনিধি যে থাকে সেটা। তারপরে কার্যক্রম আছে ওখানে যদি কোনো ব্যক্তি থাকে তাকে অন্যত্র, যদি মহিলা থেকে অন্যত্র সরে যেতে বলতে হবে। তারপর আরেকটা কার্যক্রম হচ্ছে যে ওখানে যদি আপনার সন্দেহজনক থাকে তাহলে তার দেহ তল্লাশি করতে হবে। তারপর আরেকটা কার্যক্রম হচ্ছে যে ওই ব্যক্তিকে যদি আপনার সন্দেহ হয় তাহলে গ্রেফতার করবেন। আর ওই যে স্থানটা আপনি তল্লাশি করতেছেন তার প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার তল্লাশি করতে হবে। আমি কিন্তু এই যে মাঝখানে অনেকগুলো কথা বলছি, আপনি 4টা-5টা যেটা আপনার কাছে মনে হয় আপনি সেটা দিবেন। আর লাস্ট যে পর্ব, অর্থাৎ তল্লাশি পরে আপনার এখন কি হলো, আপনি যে মালামাল পাইলেন এই মালামালটা আপনি কি করবেন, একটা জব্দ তালিকা করবেন। এই জব্দ তালিকার সাক্ষীদের স্বাক্ষর নেবেন। জব্দ তালিকার একটা কপি বাড়ির মালিককে দিবেন। তারপরে যদি আপনার জিম্মানামার প্রয়োজন হয় তাহলে জিম্মানামা আইনের 3 ধারা মোতাবেক আপনি ওই মালামাল কারোর জিম্মায়ও দিয়ে আসতে পারবেন। তারপরে কার্যক্রম হচ্ছে এই বিষয়গুলো আপনি আইনে থানার জেনারেল ডায়েরিতে আবার লিপিবদ্ধ করবেন, সম্পত্তি রেজিস্টারে লিপিবদ্ধ করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন এবং এই যে তল্লাশি পরোয়ানার একটা কপি আপনার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই ছিল মোটামুটি আমাদের তল্লাশি পূর্বে সময়ে পরের কার্যক্রম। এই পদ্ধতি অনুসারে আপনি যাবতীয় যত ধরনের তল্লাশি প্রশ্ন আসুক আপনি ঠিক সেম এইভাবেই আপনার কার্যক্রম করতে হবে। এখন যদি আপনার মাদক দ্রব্য থেকে প্রশ্ন আসে যে মাদক দ্রব্য আইনে আপনি বিনা পরোয়ানার তল্লাশি কার্যক্রম কিভাবে করবেন, যেটা মাদক দ্রব্য আইনে 23 ধারা বলা আছে, ওখানে কিন্তু সেম ঠিক এভাবে আছে যে আপনি বাড়ির মালিকের অনুমতি নেবেন। বাড়ির মালিক যদি অনুমতি না দেয় দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করবেন। ওখানে যদি কোনো ব্যক্তি থাকে, সন্দেহ থাকে, তাহলে তার দেহ তল্লাশি করবেন। তাকে যদি আপনার মনে হয় যে তার কাছে মালামাল আছে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। আর লাস্টে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আপনি দিনের বেলায় তল্লাশি করা ভালো, রাত্রেবেলা তল্লাশি করা যাবে না কথা বলে নাই, তবে রাত্রেবেলা তল্লাশি করা ভয়ের ব্যাপার। আর এই তল্লাশির ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই পদ্ধতি হচ্ছে আপনার 102 আর 103, আর বিনা পরোয়ানার ক্ষেত্রে 165 166, আর পরোয়ানার ক্ষেত্রে আছে আমাদের ওই যেটা আগে পড়াইলাম 96 98 99 কর 100 ধারা। আর এর সাথে আমরা পুলিশ আইনে 23 ব্যবহার করব, পিআরবি 280। এই ছিল মোটামুটি আমাদের তল্লাশি পরোয়ানা নিয়ে। তা আমি আপনাদের এই তল্লাশি থেকে বিগত সালগুলো বা প্রায় পরীক্ষাতে আসে আপনার পদ্ধতি সিস্টেম এক, শুধু কথার একটু ডিফারেন্স, ওইটাকে আপনাকে ধরে একই পদ্ধতিতে কাজ করতে হবে। কথাটা এখন যে প্রশ্নটা যেভাবে আসছে, যদি আপনার জব্দ তালিকা হিসেব করতে পারলে জব্দ তালিকা করবেন, যদি বলে যে না ঘর গৃহ তল্লাশি তাহলে এই সিস্টেমে করতে হবে, বা কোনো স্থানে সংবাদ পেলেন সেখানে তল্লাশি সেটাও একই সিস্টেমে করতে হবে। এই তল্লাশি কার্যক্রম কিন্তু এর বাইরে কোনো তল্লাশি কার্যক্রম নাই, ঠিক আছে?
তা আমি এই তল্লাশি আপনাদের এই তল্লাশি থেকে বিগত সালগুলো প্রশ্ন হয়েছে, এইটুক বলার কারণ আছে সামনে পরীক্ষা, আপনি এই রুলসটা যদি ফলো করেন তাহলে নির্ঘাত আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস যেটা। এখন এই তল্লাশি নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম যে তল্লাশির বিষয়ে আনুষঙ্গিক যত ধরনের তল্লাশি সিস্টেম কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি, ঠিক আছে? কারো কি তল্লাশি নিয়ে কোনো আলোচনার বিষয় আছে? আর নাজমুল আসি স্যার, আপনি কি বুঝতে পারছেন যে তল্লাশি কিভাবে করতে হবে? যদি পূর্বে পরে সময়ে বা কোনো স্থানে তল্লাশি মানে অবৈধ মালামালের কথা বা আনতে পারলেন সেটা কিভাবে তল্লাশি করবেন, এই পুরো বিস্তারিত বিষয়টা কিন্তু আমি এখানে আলোচনা করছি। এখন আপনাকে প্রশ্নটার খালি মোটিভটা যদি বুঝতে পারেন, যে আপনাকে বললো যে গেন্দু মিয়ার বাড়িতে চুরাই মাল আছে, আপনি কিভাবে তল্লাশি করবেন, শুধু এখানে আপনি বিষয়টা জেনারেলটাইজ দিয়ে লিপিবদ্ধ করে 98 ধারা মোতাবেক একটা তল্লাশি পরোয়ানা এনে এই একই সিস্টেমে আপনি তল্লাশি করবেন। ক্লিয়ার? আপনি গোপন সূত্রিতে ভিত্তিতে জানতে পারলেন যে করিম মিয়ার বাড়িতে আপনার কি আছে, অবৈধ অস্ত্র আছে, এটা তল্লাশি কিভাবে করবেন? ঠিক সেম একই কথা যে আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন ম্যাজিস্ট্রেটের নিকট। এইখানে শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে অস্ত্র আইনে 25 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকটেতে একটা তল্লাশি পরোয়ানা আইনে সেম একই পদ্ধতিতে আপনি তল্লাশি করবেন। ক্লিয়ার আপনাদের সবাই? আমার মনে হয় না যে তল্লাশি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা। এবার আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। এজাহার থেকে বিগত সালগুলো প্রশ্ন আসছে, এজাহার এখন ঘুরোয় গেরায় প্রশ্ন আসে, তারপর আমি একটু এজাহার নিয়ে একটু আলোচনা করি, কারণ এবার প্রশ্নগুলো সহজ হবে। যার কারণে আমরা তো প্রত্যেকটা আইন সম্পর্কে পড়াইছি পুঙ্খানুপুঙ্খানুভাবে, এই জায়গাগুলোর থেকে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই জন্য আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। প্রথমে আসে যে এজাহার কাকে বলে, এরকম আসতে পারে। আবার আসতে পারে যে এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারেন, এরকম আসতে পারে। তারপরে এজাহারের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এভাবেও আসতে পারে। আবার একটা ত্রুটিপূর্ণ এজাহার কীরকম হয় সেভাবে আসতে পারে। আবার একটা ত্রুটিমুক্ত এজাহার কীভাবে আসে এভাবেও আসতে পারে। বা আপনি আপনি এসআই হিসেবে থানার দায়িত্ব নিয়োজিত আছেন, একজন ভিকটিম বা একজন বাদী এসে আপনাকে একটা চুরি মামলা সংক্রান্তে একটা এজাহার দিল, আপনি এজাহারটা কিভাবে লিপিবদ্ধ করবেন, আপনি তদন্তর বিষয় না, এটা কিন্তু এজাহারটা কিভাবে লিপিবদ্ধ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনি একটা এজাহার লিপিবদ্ধ করে দেখেন, আসতে পারে। বা আপনাকে এরকম আসতে পারে যে আপনি একজন এএসআই থানার দায়িত্বে আছেন, রাত্রে গভীরে সংবাদে একজন টেলিফোনের মাধ্যমে জানতে পারলো পাশের গ্রামে রহিম মিয়ার বাড়িতে 8-10 জন ব্যক্তি ঢুকে ডাকাতি করাকালে রহিম মিয়ার ছেলেকে খুন করছে এবং ডাকাতি করে সকল মালামাল নিয়ে গেছে, এই সংক্রান্তে আপনি একটা এজাহার লিপিবদ্ধ করেন। এটা শুধু চেঞ্জ হচ্ছে আপনার এই যে খুন সহ ডাকাতি, এটা দণ্ডবিধি আইনে ধারাটা হবে 396 ধারা। আমি কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করতেছি, এই সকল বিষয়ের সূত্র একটা, এই জন্য আপনাদের বলতেছি যে এই সকল বিষয়ের সূত্র এক জায়গা। আমরা বিভিন্ন বইতে বিভিন্ন ক্যাটাগরি পড়ছি, কিন্তু এক এক রকম, এক একটা প্রশ্ন এক এক ধরন। আমি এরকম না, আমি একটা সূত্র দিয়ে আপনাকে সকল ধরনের প্রশ্ন বোঝাইতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে যে কার্যক্রমটা, এজাহারটাকে কাকে বলে আগে আমরা এটা ক্লিয়ার করি। যে এজাহার দিতে হলে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তিকে হতে হবে, অর্থাৎ পাগল, তারপরে বোবা বা অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, অল্প বয়স্ক, এরকম ব্যক্তি যারা কথা সঠিকভাবে বলতে পারে না, এ ধরনের ব্যক্তি হলে হবে না। এখানে সুস্পষ্ট বলা আছে যে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় আইসে মৌখিকভাবে হতে হবে অথবা লিখিতভাবে হতে হবে, এবং এই সংবাদটি অবশ্যই আমলযোগ্য হতে হবে। তাহলে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানা এসে মৌখিক বা লিখিতভাবে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে, যাহা বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর
53-56-তে যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় তাকেই এজাহার বলে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 154 পিআরবি 243 বিধি। এটা হচ্ছে আমাদের এজাহারের সংজ্ঞা। এখন এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে, আমি আমার এখানে আপনাদের যে প্রশ্ন দিছি ওর ভিতরে এটা বিষয়টা পুরো ক্লিয়ার করা আছে। তারপরেও আমি বলি যে এজাহার লিপিবদ্ধ করার মালিক হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এজাহার লিপিবদ্ধ করবেন ফৌজদারি কার্যবিধি আইনের 154 পিআরবি 243 বিধি অনুসারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার লিপিবদ্ধ করবেন। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনুপস্থিতি থাকেন তাহলে একজন সাব ইন্সপেক্টর এজাহার লিপিবদ্ধ করবেন পিআরবি 201 বিধি অনুসারে। ফৌজদারি কার্যবিধি 4 ধারা অনুসারে একজন সাব ইন্সপেক্টর কি করবে, এজাহার লিপিবদ্ধ করবে। এখন একজন সাব ইন্সপেক্টর যদি থানায় না থাকে তাহলে একজন এএসআই এজাহার লিপিবদ্ধ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি 4 পিআরবি 207 গ বিধি মোতাবেক একজন এএসআইও এজাহার লিপিবদ্ধ করতে পারবেন। এখন বলা আছে যে একজন কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারবেন কিন্তু তিনি লিপিবদ্ধ করতে পারবেন না। এটা পিআরবি 239-এ বলা আছে যে একজন কনস্টেবল এজাহার লিপিবদ্ধ কি করতে পারবেন। 239-এর 7ই বলা আছে যে একজন 239 না 243, এটা একটু কনফিউশন রয়ে গেছে আমার মনে হচ্ছে স্যার। এটা স্যার 243-এর 243-এর ঠিক আছে, 243-এর 7-এ একজন কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারবে কিন্তু তিনি লিপিবদ্ধ করতে পারবেন না। এই হলো মূল বিষয়। তাহলে আমরা এজাহার আরেকটা বিষয় আপনারা দিতে পারেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 551 ধারা মোতাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন তখন কিন্তু তিনি এজাহারও লিপিবদ্ধ করতে পারেন। এই ছিল মোটামুটি এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারেন। তাহলে আমরা ঊর্ধ্বতন সবাই, শুধু কনস্টেবলের ক্ষেত্রে গ্রহণ করতে পারবে কিন্তু সে লিপিবদ্ধ করতে পারবেন না। এটা ছিল আমাদের এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারেন। আর এই যে এর পরের বিষয়টা যে একটা এজাহার লিপিবদ্ধ করতে কি কি বিষয় অর্থাৎ বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি সঠিকভাবে লিপিবদ্ধ করে তাহলে সেটা একটা পূর্ণাঙ্গ এজাহার হবে। আর এই বৈশিষ্ট্যগুলো যদি সঠিকভাবে লিপিবদ্ধ না করে সেটা একটা ত্রুটিযুক্ত এজাহার হয়ে যাবে। তা আপনি থানার দায়িত্বেও থাকা অবস্থায় যদি কোনো সংবাদ আসে সেটা এজাহার হবে নিতে হলে আপনার এই বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি এজাহারটা লিপিবদ্ধ করতে পারবেন। এখন বৈশিষ্ট্যের বিধায় আপনার যেটা বলা আছে যে পার্ট বাই পার্ট দেওয়া আছে, যে এখন তোমার নতুন একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুসারে এখন এজাহার, আগের পূর্বের ফরম্যাট তো চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন কি না। আমরা এখন কিন্তু এজাহার লিপিবদ্ধ নতুন ফরম্যাটে হয়েছে, জানেন এই বিষয়টা। কিন্তু কথাগুলো একই আছে, যে আপনার থানার নাম থাকবে, দায়িত্বধীন এলাকার নাম থাকবে, বাদীর নাম ঠিকানা থাকবে, তারপরে সংবাদদাতার নাম ঠিকানা থাকবে, আসামির নাম ঠিকানা থাকবে, ধারাসহ লুণ্ঠিত মালামালের বিবরণ থাকবে, তারপর তদন্তকারী অফিসারের নাম থাকবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম থাকবে, তারপর বিলম্বে রেকর্ডের কৈফিয়ত থাকবে। এই সব কিছু কিন্তু আছে। আগে ছিল শখ অনুসারে, এখন শখ না, এখন ডাইরেক্ট লিখতে হবে। না, এখন তো নতুন ফরম্যাট হয়ে গেছে 24 সাল থেকে, এটা জানেন। পরীক্ষার খাতায় আমরা কি লিখবো জানি না। এখন পরীক্ষার খাতায় তো আসলে এখন এক্সামিনাররা কোন ভাবে নেয়, আমরা তো গাইড বই টই যা কিছু আমরা তো পূর্বের ফরম্যাটই চালু করে বসে আছি, কিন্তু নতুন ফরম্যাট যে আমরা ব্যবহার করব এই সংক্রান্তে যদি আসে যে নতুন এজাহারের নতুন নিয়মাবলী সম্পর্কে এজাহার লিপিবদ্ধ করে এরকম কিছু একটা সংকেত থাকবে, তাহলে সেটা থাকলে নতুনটা, না থাকলে এজাহার পুরানটা। ঠিক আছে, তাহলে আমরা এজাহারের যে বৈশিষ্ট্যগুলো তো আমরা সবাই পারি, উপরে 3টা খণ্ড, নিচে আছে 5টা খণ্ড। উপরে 3টা ছকে 3টা শব্দ লেখা আছে, আর নিচে ওখানে আছে পেশ করার তারিখ, ঘটনার তারিখের সময়, পেশ করার তারিখের সময়,
আর দায়িত্বদিন এলাকার নাম, এটা নিচে আছে সংবাদদাতার নাম, তারপরে আছে আসামির নাম ঠিকানা, ধারাসহ লঙ্ঘিত মালামালের বিবরণ, তারপরে তদন্ত চালনে কর্মতৎপরতা ও বিলম্ব রেকর্ড করার কৈফিয়ত। এই আর নিচে আছে তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, আর পাশে একটা লিখিত এজাহার। এই হচ্ছে আমাদের এজাহারের মূল বিষয়। আর এইগুলো সঠিকভাবে যদি আসে বৈশিষ্ট্য, তাহলে আপনি যে এক একটা কথা লিখবেন যে মৌখিক লিখিত সংবাদ থাকতে হবে, তারপরে বিবি ফরম নাম্বার 27 লিপিবদ্ধ করতে হবে, তারপরে সংবাদদাতার পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকতে হবে, আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকতে হবে, দায়িত্বদিন এলাকার নাম ঠিকানা থাকতে হবে, প্রেরণের তারিখ ও সময় থাকতে হবে, ঘটনার তারিখ ও সময় থাকতে হবে, তারপর ধারাসহ লুণ্ঠিত মালামালের বিবরণের সময় থাকতে হবে, তারপরে তদন্তকারী কর্মকর্তার নাম ঠিকানা থাকতে হবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ঠিকানা থাকতে হবে, লিখিত একটা পূর্ণাঙ্গ এজাহার থাকতে হবে, তাতে সাক্ষীদের নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে। এই বিষয়গুলোই কিন্তু বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে এজাহার আসলে কি আমরা পারবো? পারবো স্যার। কারো কোনো কনফিউশন এজাহার নিয়ে? পারবো স্যার ইনশাল্লাহ। এরপরে আমি একটু তদন্তর বিষয় নিয়ে একটু আলোচনা করি। তদন্ত কি, তদন্ত এটা বিশেষ করে মিনহাজের জন্য খুবই একটা 100% গুরুত্ব। আমার স্যার ওই যে তল্লাশি দিয়ে একটা প্রশ্ন ছিল আর কি স্যার। বলেন ভাই। প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে সমস্ত বিষয়ে পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, যেমন ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা মোতাবেক যে সমস্ত অফিসারে পারে, ওই ক্ষেত্রে যদি আমার কাছে সংবাদ আসে যে আমি একজন সাব ইন্সপেক্টর হিসেবে আমার কাছে মাদক দ্রব্য কোথাও ইয়া আছে, কোন ঘরে আবদ্ধ স্থানে আছে বা এরকম কোন সংবাদ আসলে আমি কি স্যার মানে ওই যে কার্যক্রম একই থাকবে, শুধু ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রেরিত জিডিতে নোট দিয়ে স্যার ওই কার্যক্রমটা করতে পারবো এরকম? আপনার প্রশ্নের উপর ভিত্তি করবে আপনার প্রশ্ন। যদি আসে যে আপনি মানে কারণ টল ডিউটিতে থাকা অবস্থায় কোথাও মাদকের সংবাদ পাইলেন, তাহলে আপনি সরাসরি মাদক দ্রব্য আইনে 23 ধারা সাব ইন্সপেক্টর হিসেবে আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। সেক্ষেত্রে আর আপনার ম্যাজিস্ট্রেটের কোনো কার্যক্রম নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? আর একজন এসআই হইলে স্যার এই ক্ষেত্রে কি হয়, উচ্চতর অফিসারের অনুমতি নিতে হবে? এসআই হলে আপনি যদি এরকম সংবাদ পান, তাহলে বিষয়টা আপনি আগে জেনারেল ডায়েরিতে ফোন করে হোক যে বাবদ বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, করার পর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আপনি আপনার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এখন সেক্ষেত্রে আপনি দুই দিকে দাবিত হতে পারেন, একটা হচ্ছে পরোয়ানা নিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে আপনি বিনা পরোয়ানায় করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমাদের দুই সাইডই খোলা আছে, পরোয়ানামূলক খোলা আছে, বিনা পরোয়ানায়ও খোলা আছে। আপনার মূলত আসলে পরীক্ষা যেটা যে আপনি এই ধরনের সমস্যা হলে আপনি সেটাকে সলভ কিভাবে করবেন, এটাই হচ্ছে পরীক্ষা, যে আপনি কোন দিকে অগ্রগতি হতে পারেন। ঠিক আছে? আমরা তাহলে আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা একটু পুলিশ রিপোর্ট নিয়ে একটু আলোচনা করি, লাস্টে আমরা তদন্তর বিষয়টা নিয়ে আলোচনা করে শেষ করে দিব। পুলিশ রিপোর্ট কাকে বলে? আমরা তো জানি যে পুলিশ রিপোর্ট হচ্ছে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে অভিযোগ অথবা অভিযোগ হলে তার বিরুদ্ধে চার্জশিট, আর অভিযোগ যদি সত্যতা না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট, এই সম্পর্কে যে রিপোর্ট দাখিল করে সেটাই হচ্ছে হলো পুলিশ রিপোর্ট। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে যে রিপোর্ট দাখিল করেন তাকেই পুলিশ রিপোর্ট বলা হয়। এই পুলিশ রিপোর্টটা কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 173 আর পিআরবি 272 ও 275 বিধি অনুসারে দিয়ে থাকি। এটা জাস্ট ফর পুলিশ রিপোর্টের কথা বলছি। এখানে পুলিশ রিপোর্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট বলা হয়, আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট বলা হয়। ঠিক আছে? এই চার্জশিট যেটা দেওয়া হয় বা অভিযোগপত্র যেটাকে দেওয়া হয় সেটা হচ্ছে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে যখন ঘটনার সত্যতা পায় সেই সম্পর্কে যে রিপোর্ট দাখিল করে সেটাকে বলা হয় চার্জশিট। এই চার্জশিটটা হচ্ছে এটারও আমরা যদি চার্জশিট কাকে বলে যদি সংজ্ঞা আসে,
সেক্ষেত্রে আমরা ধারা দিব ফৌজদারি কার্যবিধি আইনের 173, পিআরবি 272 বিধি। অনেক সময় আমাদের ক্ষেত্রে আসে যে ফাইনাল রিপোর্ট কাকে বলে, ফাইনাল রিপোর্ট কত প্রকার ও কি কি, বা চূড়ান্ত রিপোর্ট কাকে বলে, চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কি কি। তাহলে আমরা যদি ফাইনাল রিপোর্টটা বা চূড়ান্ত রিপোর্ট আসে, তাহলে এখানে সেম একই কথা যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে ঘটনা সম্পর্কে সঠিক তথ্যাদি না পায় আদালতে যে রিপোর্ট দাখিল করেন তাকেই ফাইনাল রিপোর্ট বলে, বা আসামিকে অব্যাহতি দিয়ে যে রিপোর্ট দাখিল করেন তাকে ফাইনাল রিপোর্ট বলে। এর দ্বারা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 173 আর পিআরবি 275 বিধি। এই ফাইনাল রিপোর্ট আবার 5 প্রকার। একটা আছে সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল। এই 5 প্রকারেরও আমরা সংজ্ঞা দিয়ে থাকি যে ঘটনা সত্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য নেই, আর ঘটনা পুরোপুরি মিথ্যা একটা, আর একটা তথ্যগত ভুল, অর্থাৎ ঘটনা যেটা ঘটছে কিন্তু মামলা তার বিপরীত দিকে হয়েছে। অর্থাৎ ঘটনা হয়েছে, কিছু বলবেন? ঘটনা হয়েছে মনে করেন যে চুরি, মামলা হয়েছে ডাকাতি। ঘটনা হয়েছে ধর্ষণের চেষ্টা কিন্তু সে করছে ধর্ষণ, মানে পুরোটাই তথ্যগত ভুল। আরেকটা হচ্ছে আপনার আইনের ভুল, অর্থাৎ যে দ্বারায় মামলা হওয়ার কথা ছিল সেই দ্বারা মামলা হয়নি। অর্থাৎ মামলা হওয়ার কথা ছিল যে 379 ধারায়, মামলা হয়েছে 392 ধারায়, দস্যুতা মামলা হয়ে গেছে, এটা আইনগত ভুল। আর একটা হচ্ছে পুরা অপরাধটাই ছিল অদত্তব্য, অর্থাৎ আমলের অযোগ্য। এই ক্ষেত্রে আপনার এই যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। তাহলে আমরা এখানে পুলিশ রিপোর্ট কি, পুলিশ রিপোর্ট কত প্রকার, আর একটা পড়লাম হচ্ছে চূড়ান্ত রিপোর্ট, যে কোন কোন ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয় এটা। আর একটা বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে মামলার চার্জশিট দেওয়ার পরে কি বা মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে কি মামলা পুনর্জীবিত করা যায় কিনা। এই পুনর্জীবিত করা যায় পিআরবি 277 বিধি অনুসারে। যে মামলা যদি চার্জশিট দেওয়ার পরে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারে যে এই মামলার নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে, তাহলে আদালতের অনুমতি নিয়ে এই মামলা পুনরায় আবার তদন্ত করতে পারেন এবং পুনরায় একটা সম্পূরক চার্জশিট দিবেন। আগে তো মূল চার্জশিট দিচ্ছে, এরপর একটা সম্পূরক চার্জশিট দিবেন। এটা ছিল 277 বিধি অনুসারে। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আসে যে মামলা ফাইনাল রিপোর্ট দেওয়ার পর কি মামলা পুনরায় পুনর্জীবিত করা যায় কিনা, বা মামলা চার্জশিট দেওয়ার পরে কি পুনরায় আবার তদন্ত করা যায় কিনা। সেম এই যে 277 বিধি অনুসারে এটা করা যায়। আর আপনাদের আরেকটা প্রশ্ন আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে তদন্ত কি, তদন্তের উদ্দেশ্য কি, কে কে তদন্ত করতে পারে একটা মামলা তদন্ত শুরু থেকে শেষ। এই প্রশ্নটা অনেক সময় আসে যে আপনি এসআই হিসেবে থানার দায়িত্বে আছেন, একটা আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন, আপনার করণীয় কি, বা আপনি এসআই হিসেবে ডিউটিতে আছেন, কিছু জায়গায় একটা হত্যা ঘটছে, এই হত্যা মামলা কিভাবে তদন্ত করবেন। মোটামুটি এরকম প্রশ্ন অনেক, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া। আর আমাদের অনেক ক্ষেত্রে আমলে অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়াটা হয় সেটাকে, যেটা এই যে আমাদের 155 দ্বারা 3টা শব্দ ব্যবহার করা হয়েছে। আমি আজকে বিশেষ করে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো সেটা নিয়ে আলোচনা করতেছি। বাকি দিনে যদি আপনারা নতুন কোনো ধারা বা কোনো প্রশ্ন যদি না বোঝেন, তাহলে আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে আপনারা লিখে দিবেন, আমি রাত্রে ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব, সমস্যা নাই। তাহলে আমি এই যে তদন্ত কি, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 4(1)ঠ, এই তদন্ত আর অনুসন্ধান বিগত সালগুলোয় এই তদন্ত অনুসন্ধান বা ইনকোয়ারি এর মধ্যে পার্থক্য অথবা সংজ্ঞা কয়েকবার আসছে, আশা করি এবারও পাবেন। এই সংজ্ঞার ক্ষেত্রে এখানে আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, বা দত্তব্য অপরাধ, অদত্তব্য অপরাধ। তারপরে আপনার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার অভিযোগ বা নালিশ, তারপরে থানার অফিসার ইনচার্জ। এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তদন্ত অনুসন্ধান, তারপরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তো বলছি, থানা
এই বিষয়গুলোর সংজ্ঞা কিন্তু আসে। তাহলে আমরা তদন্ত সংজ্ঞা যেটা জানি সেটা হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে তদন্ত বলে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঠ। এটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা। আর দ্বিতীয় হচ্ছে যে তদন্তের উদ্দেশ্য কি। তদন্তের উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা জানি যে বাদীর আনিত অভিযোগটার সত্যতা যাচাই করতে হবে, তারপরে প্রকৃত ঘটনা নির্ণয় করার জন্য, নির্দোষ ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার জন্য, দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনার জন্য। আরও অনেক কিছু দেওয়া যায়, আমি যা 5টা দিলাম। যে বাদীর আনিত অভিযোগটি সত্যতা যাচাই করার জন্য, তারপরে ঘটনার সত্যতা নির্ণয় করার জন্য, প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য, তার প্রকৃত আসামিকে দোষী সাব্যস্ত করে দায়ী সাব্যস্ত করে আদালতে প্রেরণ করার জন্য, আর নির্দোষ ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার জন্য। এই কার্যক্রমগুলো করার জন্যই কিন্তু তদন্ত করা হয়। তারপরে আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, কে কে তদন্ত করতে পারে। আমরা কনস্টেবল বাদে সবাই তদন্ত করতে পারে, এটা আমরা সবাই জানি। এটা নতুন কিছু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে, সাব ইন্সপেক্টর পারে। আর এএসআই, যারা এএসআই পরীক্ষা দিবেন তাদের তো খুবই গুরুত্বপূর্ণ এটা যে এএসআই কি মামলা তদন্ত করতে পারে। এর ভিতরে আমি এই কথাটা বলি যে এএসআই ফৌজদারি কার্যবিধি আইনের ওটা বাদ দিই, আমরা পিআরবি 255 কতি বলছে যে এএসআই মামলা তদন্ত করতে পারেন না। তাহলে যদি আসে যে এএসআই মামলা তদন্ত করতে পারে, তাহলে আমরা 255 কতি বলা আছে পিআরবি যে এএসআই মামলা তদন্ত করতে পারেন না। তবে 255 খতি আবার বলছে যে এএসআই মামলা তদন্ত করতে পারেন। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 4 পিআরবি 207 গ বিধি আর পিআরবি 201 বিধিও দিতে পারেন। মোতাবেক এএসআই যখন থানার দায়িত্বে থাকবে তখন তিনি কি মামলা তদন্ত করতে পারবেন। যদি আপনাদের প্রশ্ন এরকম হয় তাহলে আপনাকে প্রথম 255 কতি পারে না, 255 খ দিয়ে বাকি এই ধারাগুলো ব্যবহার করে একজন এএসআই মামলা তদন্ত করতে পারে। আর এএসআই দায়িত্ব কর্তব্য খুবই একটা গুরুত্বপূর্ণ। যারা কনস্টেবল থেকে এএসআই পরীক্ষা দিবেন অবশ্যই এএসআই দায়িত্ব কর্তব্যের বিষয়টা একটু ক্লিয়ার করবেন 207 দ্বারা। এখন আমরা তাহলে কে কে মামলা তদন্ত করতে পারে এটা জানলাম। আর একটা এর পাশাপাশি যে একটা মামলা তদন্ত শুরু থেকে শেষ যে কার্যক্রম বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। এটা যে কোনো মামলা, যে কোনো অফিসার, যে কোনো যেখানেই থাকেন, এখানে অনেক সময় আসে তদন্তের শুরু, তদন্তের সময়, তদন্তের পরে, 3টা পার্টও আসতে পারে। বিশেষ করে মিনহাজ আপনার জন্য 100% প্রশ্ন এটা। তাহলে আপনাকে এখানে তদন্তের শুরুতে আপনার প্রথম কার্যক্রম হচ্ছে যে আপনি এজাহারটাকে ভালোভাবে পড়বেন। দ্বিতীয় কার্যক্রম হচ্ছে থানার অনেকগুলো রেজিস্টার আছে, এতগুলো দেখতে গেলে আপনি এতগুলো লিখতে গেলে সময় কভার করতে পারবেন না। এক কথায় সেরে দিবেন যে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার সমূহ দেখবো। এটা দিবেন পিআরবি 256 বিধি। তৃতীয় ফাংশনে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার সঙ্গীয় বর সহ ঘটনাস্থলে রওনা হবেন। এটা দিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 156 পিআরবি 258 বিধি। ঠিক আছে, এবারে ঘটনাস্থলে যায় এখন আপনার যাবতীয় কার্যক্রম। তাহলে আপনি কি করবেন, ওখানে যে প্রথমে হচ্ছে আপনি একটা খসড়া মানচিত্র তৈরি করবেন, অর্থাৎ স্কেচ ম্যাপ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে, যেটা আমরা তদন্তকালে করে থাকি এটা। তাহলে আপনার প্রথম কার্য হচ্ছে যে একটা স্কেচ ম্যাপ করবেন। দ্বিতীয় কার্যক্রম হচ্ছে যে ওইখানকার ঘটনাস্থলটা অর্থাৎ ক্রাইম সিন 635 638 যে বিধি, ক্রাইম সিনটা আপনি কি করবেন, সংরক্ষণ করবেন অর্থাৎ গ্রহ করবেন। তারপরে ক্রাইম সিনের যে বস্তুগত আলামত পাবেন সেটাকে আপনি জব্দ তালিকা করবেন। তারপরে যদি কেউ আহত থাকে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন। যদি কেউ নিহত থাকে তাহলে তার শ্রোতাল রিপোর্ট করবেন এবং সেই লাশকে মর্গে প্রেরণ করবেন। তারপরে আপনার যদি কাউকে সন্দেহ হয় তাহলে 54 ধারা মোতাবেক তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন।
তারপরে আপনার কাজ হচ্ছে 2, 3, 4, 5 জন যা সাক্ষী পান এই ঘটনা সম্পর্কে আপনি তাদের সাক্ষ্য গ্রহণ করবেন। তারপরে আপনি কি করবেন, থানায় চলে আসবেন। থানায় চলে আসে আপনি কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন, পুরো বিস্তারিত ঘটনা শুরু থেকে যা করে আসলেন এইগুলা। তারপরে আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন, আসামিকে রিমান্ডে আনবেন, রিমান্ডে আনে তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি তার জবানবন্দি অর্থাৎ স্বীকারোক্তি গ্রহণ করবেন। এরপরে কার্যক্রম হচ্ছে যে আপনি আপনার এই পুরো বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাকে মামলার পূর্ব বিস্তারিত বিষয়গুলো জানাবেন। আর যদি মামলা ঘটনা প্রমাণিত হয় তাহলে চার্জশিট দিবেন, প্রমাণিত না হলে ফাইনাল রিপোর্ট দিবেন এবং এই বিষয়টা আপনি বাদীকে অবগত করবেন। এই হচ্ছে একটা মামলা তদন্তের মোটামুটি আপনার লেখলে আপনি এখানে 30-35টা কোটেশন লেখা যায়, কিন্তু আপনি সাপোজলি 10-12টা কোটেশন, বিশেষ করে আপনার গুরুত্ব যে হাজারটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখতে হবে, ঘটনাস্থলে যাইতে হবে, আহত হলে তাদের চিকিৎসা ব্যবস্থা করবে, নিহত হলে তার শ্রোতা রিপোর্ট করতে হবে, তারপর ক্রাইম সিন সংগ্রহ করতে হবে, জব্দ তালিকা তৈরি করতে হবে, স্কেচ ম্যাপ করতে হবে, তারপরে কাউকে সন্দেহ হলে গ্রেপ্তার করবে, সাক্ষীদের জবানবন্দি, এটা যেন কোনোভাবে ভুল না হয়। মামলার প্রথম কার্যক্রমে কিন্তু সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে হবে, আসামি গ্রেপ্তার হলে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। তারপরে আপনার কার্যক্রম যে মেডিকেল রিপোর্ট আসার পরে বা ময়না তদন্ত রিপোর্ট আসার পরে সেটার উপর ভিত্তি করে আপনি একটা আর কেস ডায়েরি তো লিখতেই হবে, এটা তো 100%ই একটা কি করবেন, প্রতিবেদন পুলিশ রিপোর্ট দিবেন আর পুলিশ রিপোর্টের ফলাফল আপনি বাদীকে জানাবেন। এই ছিল হচ্ছে একটা মামলা তদন্ত শুরু থেকে শেষ কার্যক্রম। এখন আপনাকে যদি বলে যে আমলযোগ্য সংবাদ আসলো আপনি কিভাবে তদন্ত করবেন, সেম একই কথা। আর তারপরে আপনাকে বললো যে একটা হত্যা মামলা আপনার নামে ইন্ডোজ করালো, আপনি কিভাবে তদন্ত করবেন, সেম একই কথা। তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত যদি আসে ঠিক এরকম, আবার যদি আসে যে একটা অপমৃত্যু মামলা তদন্ত, সেমও ঠিক এরকম যে আপনি কি করবেন যদি আসে যে অপমৃত্যু মামলা কাকে বলে, তাহলে আপনি লিখলেন যে ফৌজদারি কার্য যদি 174 299 যে কেউ দুর্ঘটনায় মারা গেলে বা কেউ আত্মহত্যা করলে, কেউ বজ্রপাতে মারা গেলে, কেউ গাড়ির চাপায় মারা গেলে, এর সম্পর্কে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে অপমৃত্যু মামলা বলে। এই ধারা দিলেন 174 PRB 299 বিধি। এখন যদি আসে যে অপমৃত্যু মামলার তদন্ত প্রক্রিয়া, সেম এরকম যে আপনি থানা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন, ফৌজদারি কার্যবিধি 174 একটা অপমৃত্যু মামলা রুজু করবেন, রুজু করে ঘটনাস্থলে যে উদ্দেশ্যে রওনা হলেন সেখানে যে আপনার কার্যক্রম কি, যে লাশ কি অবস্থা আছে সে লাশ দেখবেন, সাক্ষীদের ডাকবেন, তাকে উপস্থিতিতে শ্রোতা রিপোর্ট তৈরি করবেন, মৃত্যুর কারণ নির্ণয় করবেন। তারপরে হচ্ছে কার্যক্রম যে লাশকে মর্গে প্রেরণ করবেন, সন্দেহ হলে গ্রেপ্তার করবেন, তারপর এসে আপনার যাবতীয় কার্যক্রম জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, তারা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন, ময়না তদন্ত রিপোর্ট আসলে যদি হত্যা হয় তাহলে হত্যা মামলা রুজু করবেন, হত্যা না হলে আপনি স্বাভাবিক যে অপমৃত্যু মামলা সেটাই রুজু করা থাকবে, এটাই। আর লাশ তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে দিবেন। এ তদন্ত প্রক্রিয়া কিন্তু সেম এভাবে, এর বাইরে কিছু করা। আর বাকি যে কী কার্যক্রমগুলো করে আসলেন সেটা আপনার এই যে কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। এই ছিল মোটামুটি তদন্ত প্রক্রিয়া, অপমৃত্যু মামলার তদন্ত প্রক্রিয়া, তারপরে আমলযোগ্য মামলার তদন্ত প্রক্রিয়া। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অনেক সময় আসে যে অদত্তব্য অপরাধ কাকে বলে, অদত্ত মামলার তদন্ত প্রক্রিয়া কি। তাহলে এই যে আমি এটা দিয়ে শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে। অদত্তব্য মামলা হচ্ছে যে আমলের অযোগ্য মামলা। হ্যাঁ ভাই, আরেকটু জানার ছিল, সেটা হচ্ছে এই যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে কি স্যার 167 ধারার কোনো প্রয়োগ হবে নাকি? হ্যাঁ 167 যে রিমান্ডের তখন তো আপনার 67 ব্যবহার করতে হবে। আমি তো বললাম যে আসামি রিমান্ডের ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি আইনের 167 PRB 324 বিধি ব্যবহার করতে হবে। রিমান্ডে আনবেন না, আসামি রিমান্ডে আনতে হবে। রিমান্ডে আনার পরে আপনি আসামির ওই যে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি নিতে হবে। এই যে আপনি যখন একটা মামলা তদন্ত করবেন তখন সুপারভাইজেশন যে অফিসার অর্থাৎ তদন্ত যে তিনি তদারকি করবে, তিনি আপনার কয়েকটা কার্যক্রম দেখবে। তিনি দেখবে যে আপনি ঘটনাস্থলে সঠিকভাবে গেছেন কিনা, কেস ডায়েরি সঠিকভাবে লিপিবদ্ধ করতেছেন কিনা, তারপর সাক্ষীদের জবানবন্দি নিচ্ছেন কিনা, আসামি গ্রেপ্তার করলে তাকে রিমান্ডে আনছেন কিনা, ম্যাজিস্ট্রেটের নিকট আপনি তাকে জবানবন্দি রেকর্ড করছেন কিনা। ঠিক আছে, এই কার্যক্রমগুলো যদি আপনি করতে পারেন, আজ আর পুলিশ অফিসার হিসেবে আপনি একজন
নামি দামি তদন্তকারী কর্মকর্তা, কিন্তু এইটুকুই কাজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো ভাই। প্রশ্নটা হচ্ছে স্যার, এই একজন এসআই যখন মামলা তদন্ত করবেন, তো একজন এসআই কি কেস ডায়েরি স্যার সংরক্ষণ করতে পারবে? কেস ডায়েরি তো আসলে আপনাকে আপনি যেহেতু তখন তার এসআই না, আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আপনি যখন এসআই কে যখন আমরা মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করব, তখন তো তাকে আমি এসআই হিসেবে নিয়োগ করতেছি না। তো তখন তো আপনি ওসির দায়িত্ব পালন করতেছেন বা সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতেছেন। আমার কথা কি আপনি মাথায় নিতে পারছেন? ঠিক আছে স্যার, মাথায় নিতে তাহলে পারছি। সেক্ষেত্রে আপনি কেস ডায়েরি তো অবশ্যই, মামলা তদন্ত করতে গেলে 100% আপনার কেস ডায়েরি লিপিবদ্ধ করতেই হবে, এটা 100%। স্যার তো থানায় যদি অফিসার ইনচার্জ হাজির থাকে, সে কি তার অধস্তন অফিসার দ্বারা কি আমলযোগ্য অপরাধের তদন্ত করাইতে পারে? অফিসার ইনচার্জ তদন্ত, অর্থাৎ এখন মামলা তো ইন্ডোজকারী হচ্ছে অফিসার ইনচার্জ। তিনি যখন এই মামলা তিনি অনুপস্থিত, কাউকে তো তদন্ত করাইতে পারবে, ঠিক আছে, কিন্তু সে তদন্ত রিপোর্ট কার্যক্রম পরিচালনা কিন্তু অফিসার ইনচার্জই করতে হবে বা সাব ইন্সপেক্টরদের করাইতে হবে। আপনাকে আমি এসআই হিসেবে পাঠাইলাম যে জুনায়েদ সাহেব আপনি যান, দেখেন তো এখানে কি কি ঘটনা ঘটছে, আপনি ওইটার উপর একটা রিপোর্ট দিলেন, ওই রিপোর্টের উপরে ভিত্তি করে যাবতীয় কার্যক্রম আমি করব, কারণ ওই মামলা ইন্ডোজকারী কর্মকর্তা আমি, আপনি না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। কিন্তু ওইটা জাস্ট ওয়ার, এটা বইয়ের ভাষা যে আপনি এই ধরনের সমস্যা হলে এই কার্যক্রম করবেন। এটা যখন ব্রিটিশ এই আইনটা তৈরি করছিল তখন, বা থানা যখন তৈরি হয়েছিল, তখন দেখা গেছে যে একজন সাব ইন্সপেক্টর থাকতো, ওসি প্লাস ওই থানার দায়িত্ব, আর বাকি থাকতো ইএসআই। তখন ওই ইএসআইগুলো কী কাজ করবে, তারা কি ঘুরে বেড়াবে? তখনও তাদেরকে এই ওসির দায়িত্বটা এই অনুসারে আইনে এখানে দাঁড় করাই দিচ্ছে। আর এখন তো থানা হাজার হাজার সাব ইন্সপেক্টর হয়ে গেছে। আপনার গুলশান থানায় দেখবেন ডিএমপির এখানে 120 জন সাব ইন্সপেক্টর, আর আপনার ইএসআই সাব ইন্সপেক্টরই মামলা পায় না, তা আপনি আর কোথায় তদন্ত করবেন? ঠিক আছে, আচ্ছা, আমরা যেন আমলে অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, এটা 155 ফৌজদারি কার্যবিধি ধারা অনুসারে 3টা পার্ট আছে। এটা এই প্রশ্নটা অনেক বারবার আসতেছে যে অদত্ত অপরাধের তদন্ত প্রক্রিয়া। অদত্ত অপরাধের তদন্ত প্রক্রিয়া হচ্ছে যে প্রথমে আপনার কার্যক্রম, যে যদি কেউ আমলে অযোগ্য সংবাদ নিয়ে আসে, প্রথমে আপনার কার্যক্রম আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। দ্বিতীয় কার্যক্রম হচ্ছে যে আপনি ওই ব্যক্তিকে কোথায়, নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে আপনি আমলযোগ্য মামলা যেভাবে তদন্ত করছেন ঠিক সেম একইভাবেই তদন্ত, অর্থাৎ 156তে পরবর্তীতে চলে যাবেন। আর এই অদত্তব্য অপরাধের ক্ষেত্রে কিন্তু একটা কথা বারবার মনে রাখবেন যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তবে এখন আবার আরেক জায়গায় কিন্তু অদত্তব্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কথা বলা আছে, এটা কি জানেন আপনারা? কেউ কি বলতে পারবেন? ওই যে স্যার, কাউকে যদি তার ওই যে নাম ঠিকানা জিজ্ঞেস করে, তখন যদি সে সঠিক ভাবে না 57 বলে, ধারায় ফৌজদারি কার্যবিধি আইনে 57 ধারায় বলা আছে আমলের অযোগ্য, 157 না, শুধু 57, 157 বলছে তো আপনার তদন্ত থেকে বিরত থাকা, শুধু 57 ধারায় বলছে যে আমল অযোগ্য অপরাধে করার পরে যদি তার নাম ঠিকানা যদি সঠিক না পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আনতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। এভাবে আলোচনা করলে যদি ভালো হয় তাহলে এভাবে করব, আর যদি বলেন যে না স্যার এক একটা আইন এক এক দিন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সেভাবেও করতে পারি। এখন আপনারা, বিশেষ করে আমরা পিআরবি সাইটটা ভালো ক্লিয়ার করতে পারি না, এই জন্য আমি আপনাদেরকে পিআরবি সাইটটা নিয়ে একটু বিশেষ করে আলোচনা করলাম, কারণ প্রত্যেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, যেটা আপনি তদন্ত, তার পুলিশ হেফাজতে মারা গেলে এজাহার, তল্লাশি, তারপরে পুলিশ রিপোর্ট, এনইআর, এফএম, জব্দ তালিকা, আমলের অযোগ্য অপরাধ, তারপর আরেকটা জন্য কি পড়ালাম, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমি যেটা আলোচনা করছি খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন তাহলে আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
ইনশাল্লাহ। রেকর্ডিং থাকলে গ্রুপে দিয়ে দেন স্যার। হ্যাঁ